জিকে শামীমের দুর্নীতিতে জড়িত গণপূর্তের প্রকৌশলীদের প্রমাণের অভাবে দায়মুক্তি দিচ্ছে দুদক। যোগসাজশের শঙ্কা টিআইবির। কারাগারে লেখক মুশতাকের স্বাভাবিক মৃত্যু হয় বলছে কারা তদন্ত প্রতিবেদন। জামিনে মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর। সড়ক মহাসড়কে 40% দুর্ঘটনার কারণ ইজি বাইক ও থ্রি হুইলার। নিবন্ধন দেওয়ার পরিকল্পনা আত্মঘাতী বলছেন বিশেষজ্ঞরা। নির্ধারিত সময়ে শেষ হয়নি সুনামগঞ্জ হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ। আগাম বন্যায় ফসল হারানোর শঙ্কায় কৃষক। ভারত বাংলাদেশ লেজেন্ডস মুখোমুখি আজ। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে সচিন সেবাগদের সাথে রফিক বাসারদের লড়াই সন্ধ্যা 7:30টায়। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। জিকে শামীমের দুর্নীতির সাথে সংশ্লিষ্ট গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের কৌশলে দায় মুক্তি দিচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। টিআইবির আশঙ্কা, অনুসন্ধান কাজে দুর্বলতা কিংবা পারস্পরিক যোগসাজশের মাধ্যমে অনেকে ছাড় পেয়ে যাচ্ছেন। তবে দুদক বলছে আদালতে উপস্থাপনযোগ্য প্রমাণের অভাবের কথা। গণমাধ্যমে দুর্নীতির তথ্য প্রকাশের পর 2019 সালে গ্রেপ্তার হয় জিকে শামীম। একের পর এক বেরিয়ে আসতে থাকে দুর্নীতির চাঞ্চল্যকর সব তথ্য। জানা যায় গণপূর্তের 80% ঠিকাদারি কাজ কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করতেন জিকে শামীম। আর এসব কাজ বাগিয়ে নিতে সহযোগী হিসেবে কাজ করতেন গণপূর্তেরই একদল প্রকৌশলী। জিকে শামীমের গ্রেপ্তারের পর তালিকা করে এমন 2 ডজন প্রকৌশলীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গেল 3 বছরে ওই তালিকার মাত্র 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনিয়ম, দুর্নীতি বা অবৈধ সম্পদ খুঁজে না পেয়ে এবছর মার্চে 13 জনকে দায়মুক্তি দেয়া হয়। এখন আরও 5 থেকে 7 জনকে দায়মুক্তির প্রক্রিয়া চলছে। আর বাকি সবার অনুসন্ধানও আছে অচল অবস্থায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির আশঙ্কা, দুদকের দুর্নীতি অনুসন্ধানের সক্ষমতার অভাব আছে কিংবা নানা রকম যোগসাজশের মাধ্যমে ছাড় পাচ্ছে তারা। যেখানে এক ধরনের যোগসাজশ সৃষ্টি হয়ে গেছে, যার ফলে অবৈধ লেনদেনের মাধ্যমে এক ধরনের বোঝাপড়া সৃষ্টি হয়েছে, যে কারণে এখন দায় মুক্তির বিষয়টা চলে এসছে। তৃতীয় হইতে পারে এখানে প্রভাবশালী যারা রয়েছেন তাদের এক ধরনের প্রভাবের বিস্তার, যার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে দুদকের দাবি, আদালতে উপস্থাপনযোগ্য তথ্য প্রমাণ পাওয়া না গেলে তাদের তখন আর কিছু করার থাকে না। তবে অনুসন্ধানের দুর্বলতা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। আমরা বলবো যে প্রত্যাহার করি নাই, আমরা কাজের মধ্যেই আছি, চলমান আছি। যদি আমরা বিচারে নেওয়ার মতো আমলযোগ্য কোনো অপরাধ আমরা প্রমাণ করতে পারি, তবে অবশ্যই আইনি প্রক্রিয়া আমরা সর্বোচ্চ ব্যবস্থায় নেব। নতুন করে কোনো অভিযোগ পাওয়া গেলে ছাড় পাওয়া যে কারো বিরুদ্ধেই অনুসন্ধান শুরু করার সুযোগ দুদকের আছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লেখক মুশতাক আহমেদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর পর বিভিন্ন সংগঠন এবং নাগরিক সমাজ 26 মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের যে দাবি জানিয়েছে তাতে গুরুত্ব দিতে রাজি নন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে বৃহস্পতিবার এসব কথা বলেন দুই মন্ত্রী। 25 ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় মারা যান লেখক মুশতাক। এই মৃত্যু নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে বামপন্থী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তারা এ ঘটনাকে পরিকল্পিত রাষ্ট্রীয় হত্যাকাণ্ড দাবি করেন। দাবি জানান ঘটনার বিচার বিভাগীয় তদন্তে। মুশতাকের মৃত্যু তদন্তে গঠিত গাজীপুরের জেলা প্রশাসন ও কারা অধিদপ্তরের তদন্ত কমিটির প্রতিবেদনে স্বাভাবিক মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তার মতে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে ময়নাতদন্তের পর। আমরা এই মন্ত্রণালয়ে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটা টিম করে দিয়েছিলাম। সেখানে ডিসি ও তাৎক্ষণিকভাবে একটা টিম করেছিলেন, কারা কর্তৃপক্ষ একটা টিম করেছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি রিপোর্টের মাধ্যমে, আমরা তাকে সে যখনই অসুস্থ ফিল করেছেন তখনই তাকে
মানে কারাগারে যে সেবাটা দেওয়ার সেটা দেওয়ার পরেই তাকে মেডিকেলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। নিজ দপ্তরে তথ্যমন্ত্রী দাবি করেন ডিজিটাল নিরাপত্তা আইন দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য। যারা এর বিরোধিতা করছেন তাদের অবস্থান সবসময় সরকারের বিরুদ্ধে। এই আইন আজকে বিভিন্ন দেশ এই আইন প্রণয়ন করেছে এবং এই আইনের বলে সেখানেও শাস্তি হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে। তবে এই আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেজন্য আমরা সতর্ক আছি এবং সতর্ক থাকব। কয়েকজন দাঁড়িয়ে প্রেস ক্লাবের সামনে যারা সবসময় সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখেন, তারা দাঁড়িয়ে বললেই সেটি করতে হবে তা কিন্তু নয়। মুস্তাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ২৬ মার্চের মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি জানিয়েছে আন্দোলনকারীরা। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তাকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এর আগে বুধবার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে ৬ মাসের জামিন দেয় হাইকোর্ট। কারা কর্তৃপক্ষ জানায় বেলা ১১টায় জামিন আদেশের কাগজ কারাগারে পৌঁছালে সব আইনি প্রক্রিয়া শেষে কিশোরকে মুক্তি দেওয়া হয়। এ সময় কারা ফটকে উপস্থিত ছিলেন কিশোরের স্বজনেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে গত বছরের মে মাসে তাকে গ্রেপ্তার করে র্যাব। সড়ক মহাসড়কে ৩৫ থেকে ৪০% দুর্ঘটনার কারণ ইজি বাইক ও থ্রি হুইলার। গত বছর এসব যানবাহনের কারণে ৩১২টি দুর্ঘটনায় ৩১০ জনের মৃত্যু হয়েছে। অথচ নিষেধাজ্ঞার পরও কমেনি এসব যানের অবাধ চলাচল। উল্টো ইজি বাইক, থ্রি হুইলারকে নিবন্ধন দিতে যাচ্ছে বিআরটিএ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, বিশৃঙ্খল সড়ক ব্যবস্থায় এই সিদ্ধান্ত আত্মঘাতী। বুয়েটের গবেষণায় উঠে এসেছে ৫ বছরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে প্রায় ১৮,০০০। শুধু গেল বছরই সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৩,৫৫৮ জন, আহত হয়েছে ৪,৪১০ জন। এর মধ্যে ইজি বাইক, থ্রি হুইলারের কারণে মৃত্যু হয়েছে ৩১০ জনের, আহত প্রায় ৪০০। বুয়েট বলছে দুর্ঘটনায় মৃত্যুর ৩৫ থেকে ৪০ ভাগের দায় ইজি বাইক, অটোরিকশা, নসিমন, করিমন বা থ্রি হুইলারের মতো ইলেকট্রিক যানবাহনের। ২০১৪ সালে এসব যান চলাচলে নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। পরের বছর ২২টি মহাসড়কে ৩ চাকার যান চলাচল বন্ধের ঘোষণা দেয় সরকার। কিন্তু এসবের কোনো কিছুই তোয়াক্কা করছে না চালক ও মালিকরা, এমনকি তাদের ঠেকানোরও কেউ নেই। আমরা যে হরেন দিয়ে সতর্ক করবো যে একটু সাইড নিয়ে আমরা আরামে বাইরে হয়ে যেতে, সেটা করে না ওরা কখনো। হয় ওরা রোডে চলে আসে, ওরা বাইরে নামতে পারে না, ওদের জন্য গাড়ি বড় বড় গাড়ি যেতে পারে না, তখন দুর্ঘটনা ঘটে। চালাচ্ছি তো আমি তো একাই না, কারণ সবই চালাচ্ছে, এর লেগে আমরা চালাই। এসব যান নিয়ন্ত্রণে আনতে নিবন্ধন দেওয়ার চিন্তা করছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ। বিআরটিএর হিসেবে সারা দেশে নিবন্ধিত গাড়ির সংখ্যা ৪৫,৭০,০০০-এর মতো। এর মধ্যে প্রায় ৭.৫ লাখ গাড়ি চলছে লাইসেন্সবিহীন চালক ছাড়া। পাশাপাশি অনিবন্ধিত গাড়ি রয়েছে লক্ষাধিক। অথচ এসবের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না বিআরটিএ বা ট্রাফিক পুলিশ। এর উপর ইজি বাইক বা থ্রি হুইলারের নিবন্ধন দিলে সড়কে বিশৃঙ্খল পরিস্থিতি আরও বেশি হবে, যা ক্যান্সারের সমতুল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আধুনিক স্মার্ট সিটি করতে গেলে গণপরিবহন ভিত্তিক, বাস ভিত্তিক, বিআরটি ভিত্তিক, এমআরটি ভিত্তিক কিন্তু পরিবহন ব্যবস্থাটা হতে হবে। কিন্তু সেই জায়গায় ছোট ছোট জিনিস যদি চলে আসে, এটা একটা ক্যান্সারাস ডেভেলপমেন্ট হবে। সো আমরা অনুমোদন দেওয়া মানে হলো এই ক্যান্সারাসটাকে ম্যালিগনেন্ট করলাম, আমি আরও বেশি তাকে উৎসাহিত করলাম। ধীরগতির ইজি বাইক বা লেগুনা বা অন্যান্য থ্রি হুইলার যেটার কথা আপনি বলছেন, তাদেরকে কিন্তু আমরা অ্যালাউ করছি। পলিটিক্যাল উইল ছাড়া এটা আপনি বন্ধ করতে পারবেন না, প্রথমত। দ্বিতীয়ত, এই যে গতির তারতম্য নিয়ে আমরা কথা বলছি, এই গতির তারতম্য যখন হবে সেখানে দুর্ঘটনা ঘটবেই। অবশ্য বিআরটি এর চেয়ারম্যানের দাবি, নিবন্ধন পাওয়া গাড়িগুলো আইন মানলে কোনো বিশৃঙ্খলা হবে না। রেজিস্ট্রেশন প্রক্রিয়া আসবে, প্লাস ড্রাইভারও তাদের রেজিস্ট্রেশনের আওতায়, মানে ড্রাইভিং লাইসেন্সের আওতায় আসবে। এখানে শৃঙ্খলা বিশৃঙ্খলার যে বিষয়টা, এটা হলো কিন্তু আইন মানলে সব কোনো বিশৃঙ্খলার এখানে বিষয় নেই। সড়কে আইন না মানার প্রবণতা বেশি, আইন মানাতেও সক্রিয় নয় আইন শৃঙ্খলা বাহিনী। ফলে শৃঙ্খলা ফেরানো নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে বিশেষজ্ঞদের। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্তে অপরাধ কমলেই বন্ধ হবে সীমান্ত হত্যা। ঢাকা সফরে এসে মন্তব্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। এছাড়া আলোচনা করে যে কোনো ইস্যুতে সমাধানে পৌঁছানো সম্ভব বলে মত তার। আর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ট্রানজিট আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে, সেদিকেই জোর দিচ্ছে বাংলাদেশ ভারত।
একদিনের জন্য ঢাকায় এসেই পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা সফর চূড়ান্ত করাই ছিল দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনার মূল বিষয়। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, সীমান্ত হত্যা বন্ধ সহ অভিন্ন ৬ নদীর পানি বন্টন ইস্যু নিয়েও কথা বলেন দুই মন্ত্রী। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তারা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি এবার বাংলাদেশ ও ভারত যৌথভাবে উদযাপন করবে। এর মধ্য দিয়ে প্রতিবেশী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন মাইলফলক গড়বে। সীমান্ত হত্যা বন্ধ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, যে কোনো হত্যাকাণ্ডই দুঃখজনক। দেখা গেছে এ ধরনের হত্যাকাণ্ড ভারতের অভ্যন্তরে হয়ে থাকে। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা চলছে। সীমান্তে হত্যাকাণ্ডের জন্য দায়ী অপরাধ। আমরা যদি অপরাধহীন সীমান্ত নিশ্চিত করতে পারি, তাহলে এই ধরনের মৃত্যুর ঘটনা বন্ধ করা সম্ভব হবে। সমস্যা চিহ্নিত করে এর সমাধানে দুই দেশ এক হয়েই কাজ করবে। তিস্তা সহ অভিন্ন ৬ নদীর পানি বন্টন চুক্তি নিয়ে ভারত সরকারের অবস্থানের কথা তুলে ধরেন জয়শঙ্কর। ভারত বিশ্বস্ত বন্ধুর মতো বাংলাদেশের পাশে থাকতে চায়। দুদেশের সম্পর্ক এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে যে কোনো ইস্যুতেই আলোচনার মধ্য দিয়ে সমাধানে আসা সম্ভব। তিস্তা চুক্তির বিষয়ে ভারত সরকারের সিদ্ধান্ত এখনও অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে দুদেশের মধ্যে আলোচনা চলছে। সামাজিক, সংস্কৃতি সহ বিভিন্ন দিক থেকে ভারত বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক আছে। কানেক্টিভিটিকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত বলেও মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, ভারতের পাশাপাশি বাংলাদেশও তাই বিশ্বাস করে। এই অঞ্চলের সামগ্রিক ভূ অর্থনীতির পরিবর্তনে বঙ্গোপসাগর কার্যকর ভূমিকা রাখতে পারে। এই প্রক্রিয়ায় জাপানকেও পাশে রাখতে চায় ঢাকা দিল্লি। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিবেশী দেশের মধ্যে সমস্যা হলে সমঝোতা ও আলোচনার মাধ্যমে এর সমাধান করা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গণভবনে তার সঙ্গে দেখা করতে গেলে এই কথা বলেন তিনি। এছাড়া টিকা সরবরাহ করার পাশাপাশি করোনা মহামারীতে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় ভারত সরকারকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণ প্রসঙ্গে এস জয়শঙ্কর বলেন, এটি ভারতের জন্য অনেক বড় সম্মানের। বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণে অভিনন্দনও জানান জয়শঙ্কর। অক্সফোর্ডের করোনা টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার টিকার প্রথম ডোজ নেন তিনি। টিকা নেওয়ার সময় প্রধানমন্ত্রীর বোন শেখ রেহেনাও সঙ্গে ছিলেন। এর আগে ২৪ ফেব্রুয়ারি করোনা টিকা নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহেনা। গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে করোনা টিকা দেওয়া হয়। এরপর দিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে টিকা দেওয়া হয়। পরে ৭ ফেব্রুয়ারি সারা দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। গত কয়েকদিন ধরে দেশে বাড়ছে করোনা রোগী ও শনাক্তের হার। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩.৮৭%। আগের দিন শনাক্তের হার ছিল ৩.৭৪%। এর আগে ২ মার্চ ছিল ৩.৩৬%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণহানি হল ৮,৪৩৫ জনের। ২১৯টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৫,৯৮৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬১৯ জনের। এই নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫,৪৮,৫৪৯ জনে। সুস্থ হয়েছেন আরও ৮৪১ জন। এই নিয়ে মোট সুস্থ ৫,৪৬৮ জন। আপনারা দেখছেন সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে, ফরিদপুরের রুবেল বরকত সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, বিপুল অবৈধ সম্পদ অর্থ পাচারের অভিযোগ। বেসিক ব্যাংকের ২১ মামলার তদন্ত ৫ বছরও শেষ করতে পারেনি দুদক।
ক্ষোভ প্রকাশ করল হাইকোর্ট। ক্ষমতায় টিকে থাকতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের মতো গণবিরোধী সব আইন করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীতে যুব দলের এক প্রতিবাদ সভায় অবিলম্বে এই আইন বাতিল এবং খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান মির্জা ফখরুল। কারাগারে লেখক মুশতাকের মৃত্যু ও নোয়াখালীতে সাংবাদিক বোরহানুদ্দিন মোজাক্কের হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে যুবদল। যুবদলের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে ছিল পুলিশের তল্লাশি। প্রেস ক্লাব সহ আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা 11টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল 10টার দিকেই প্রেস ক্লাবের সামনে জড়ো হয় সংগঠনটির নেতাকর্মীরা। বক্তারা অভিযোগ করেন, প্রতিবাদ সমাবেশে আসতে বাধা দেওয়া হয়েছে নেতাকর্মীদের। আমাদের মিছিল মিটিংয়ে হামলা করবেন না, ধৈর্য ধারণ করুন, নিয়ম অনুযায়ী আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। এ সময় বাধা দিয়ে অধিকার আদায়ের আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলে জানান বিএনপি নেতারা। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ও বন্দী বিএনপি নেতাদের মুক্তির দাবিও জানান তারা। জনগণের বাধার স্রোতে একসময় আপনার খড়কুটোর মতো মিশে যাবেন, টেরও পাবেন না ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে শক্তিশালী মনে রাখার আহ্বান জানিয়ে ইনশাআল্লাহ আমরা এভাবেই সরকারের পতন ঘটাবো। তাদেরকে জোর করেই ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। টিকে থাকার জন্যই এই ধরনের সম্পূর্ণ গণবিরোধী আইন তারা তৈরি করেছেন, যে আইনের মাধ্যমে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে তারা জনগণের যে কথা বলার অধিকার, বাক স্বাধীনতা তা তারা কেড়ে নিয়েছেন। সমাবেশ শেষে পুলিশ ও যুবদল কর্মীদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়, তবে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে শান্তিপূর্ণভাবেই শেষ হয় যুবদলের প্রতিবাদ সমাবেশ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2017 থেকে 4 বছরে 9 ব্যাংকে 188টি অ্যাকাউন্ট, তাতে প্রায় 3000 কোটি টাকা লেনদেন করেছেন ফরিদপুরের দুই ভাই রুবেল ও বরকত। এর মধ্যে অবৈধভাবে প্রায় 2535 কোটি টাকা, খোঁজ পাওয়া গেছে 435 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদেরও। 2100 কোটি টাকা পাচার করা হয়েছে বিদেশে। এসব অভিযোগে তারা সহ 10 জনের নামে আদালতে অভিযোগপত্র দিয়েছে সিআইডি। ফরিদপুরের দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে 2020 সালের 26 জুন ঢাকার কাফরুল থানায় মামলা করে সিআইডি। 8 মাস তদন্তের পর বুধবার আদালতে দেয়া হয় অভিযোগপত্র। এতে বলা হয়েছে, বরকত ও রুবেল 2009 সালে স্থানীয় সংসদ সদস্যের ভাই মোহতেশাম হোসেন ও তার এপিএস এইচএম ফুয়াদের মাধ্যমে আস্থা অর্জন করেন। এরপর ফরিদপুর জেলার রোডস অ্যান্ড হাইওয়ে, পিডব্লিউডি সহ বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠানে টেন্ডারবাজি, মাদক ব্যবসা ও পরিবহন খাতে চাঁদাবাজি শুরু করে। 2017 থেকে 2020 এই 4 বছরে ফরিদপুরেই 475টি টেন্ডার বাগিয়ে নেন তারা। এ সময় রুবেল বরকতের 9টি ব্যাংকের 188 হিসেবে লেনদেন হয় 2910 কোটি টাকা। এসব টাকার মধ্যে ব্যাংকে ঋণ 171 কোটি ও টেন্ডার জামানত 204 কোটি টাকা বাদে বাকি সবই অবৈধভাবে অর্জন। অবৈধ 2035 কোটি টাকার মধ্যে দেশে এই দুই ভাই, তাদের স্ত্রী, ভাই, শ্বশুর ও মায়ের নামে 5388 বিঘা জমি, 57টি গাড়ির যার মূল্য প্রায় 425 কোটি টাকা, ব্যাংকে 9.25 কোটি টাকা। তাদের দেশে থাকা সম্পদ জব্দ হলেও বিদেশে পাচার হয়েছে 2100 কোটি টাকা। 2900 কোটি টাকারও বেশি সম্পদ আমরা পেয়েছি। 2500 কোটি টাকারও বেশি কোনো সোর্স পাওয়া যায়নি। ফলে এই 2500 কোটি টাকারও বেশি টাকা এটা মানি লন্ডারিং হয়ে দেশের বাইরে এটা হুন্ডির মাধ্যমে চলে গেছে। এই মামলায় এই দুই ভাই ছাড়াও আসামি করা হয়েছে সাবেক মন্ত্রীর ভাই মোহতেশাম হোসেন ও এপিএস এইচএম ফুয়াদকে। অন্য আসামিরা হলেন নাজমুল ইসলাম লেবি, আশিবুর রহমান ফারহান, ফাহাদ বিন ওয়াজেদ, কামরুল হাসান ডেভিড, মোহাম্মদ আলী মিনার ও তরিকুল ইসলাম নাসিম। 10 আসামির মধ্যে পলাতক 6 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। তারা যে অনিয়ম করছে, তারা যে অবৈধভাবে টাকাগুলো ইনকাম করছে, তাদের ক্ষমতার অপব্যবহার করে, তাদের কিছু শক্তির বলে, এবং যেটার কোনো সোর্স খুঁজে পাওয়া যাচ্ছে না। এ মামলায় রুবেল বরকতের আরও 41 সহযোগীর বিষয়ে তদন্ত চলছে। সিআইডি বলছে, সম্পৃক্ততা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসিক ব্যাংকের ২১ মামলার তদন্ত দুদক ৫ বছরও শেষ করতে না পারায় ক্ষুব্ধ হাইকোর্ট। তদন্ত শেষ করতে ২.৫ মাস সময় দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ। বেসিক ব্যাংকে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ঋণ জালিয়াতি হয় প্রায় ৪.৫ কোটি টাকার বেশি। এসব ঘটনায় ২০১৫ সালে ৫৬টি মামলা করে দুদক। তবে এখনও শেষ হয়নি তদন্ত, ধরাছোঁয়ার বাইরে জড়িত সবাই। ঋণ কেলেঙ্কারির ২১ মামলার আসামি সার্ভেয়ার ইকবাল হোসেন ভূঁইয়ার জামিন আবেদনের শুনানিতে ৫ বছর পার হলেও তদন্ত শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আদালত। ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু সহ মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে কেন তোলা হয় সে প্রশ্ন। পরে এই ২১ মামলার তদন্ত ২.৫ মাসে শেষ করতে বলে হাইকোর্ট। ইনভেস্টিগেশন যেহেতু এখনো শেষ হয়নি, ইনভেস্টিগেশন শেষ হয়ে যদি আব্দুল হাই বাচ্চুর নাম না আসতো তাহলে আপনার কথা একটা লজিক থাকতো, সে বাচ্চু হোক যাই হোক, দ্যাট ইজ ইমেটেরিয়াল। আমাদের কাছে অপরাধটা গুরুত্ব, টাকাটা গুরুত্ব। যে টাকার সঙ্গে অপরাধের ইনভলভমেন্ট সে যেই হোক, ওনার নাম অবশ্যই আসবে। আসামি ইকবাল হোসেন ভূঁইয়ার আইনজীবী জানান, এই ২১ মামলায় মাত্র ১৯২ কোটি টাকার গরমিল, তবে মূল আসামিরাই জামিনে। ডকুমেন্ট যেটা বলে আমার জামিন পাওয়ার ক্ষেত্রে কি হবে, আমার ডকুমেন্টে আমার অ্যালিগেশন কি, আমি কতটুকু জড়িত সেটুকু দেখা হবে, কিন্তু ডকুমেন্ট কিন্তু তাদের যে অপরাধ সেটা কিন্তু স্পষ্ট করছে, তো তারপরেও তারা জামিন পেয়েছে। দুদক আইনে সব মামলার তদন্তই শেষ করতে হয় ১৮০ কার্যদিবসের মধ্যে। তবে সংস্থাটির আইনজীবী বলছেন, এসব মামলায় অর্থের গতিপথ অনুসরণ করতে হয় বলেই তদন্তে দীর্ঘ সময় লাগছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শেষ হয়নি। এতে আগাম বন্যায় ফসল নিয়ে শঙ্কায় কৃষকেরা। পানি উন্নয়ন বোর্ডের দাবি, এ পর্যন্ত বাঁধের ৭০% কাজ শেষ হয়েছে, আর অনিয়মের কারণে এই কাজে ধীরগতি বলছে হাওর বাঁচাও আন্দোলন। সুনামগঞ্জে এবার ছোট বড় ৪২টি হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ চলছে। ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখনও কাজ শেষ না হওয়ায় অসময়ের বন্যায় ফসল নিয়ে শঙ্কায় কৃষকেরা। ফসল মোটামুটি ভালো আছে, কিন্তু বাঁধের কারণে যদি যাতে আমরা গরিব মারা যাই। বাঁধের যদি অগ্রযাত্রা যদি দ্রুত শেষ না হয় তাহলে আমাদের ফসল গড়ে উঠবে না। কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অল্প বৃষ্টিতেই অনেক এলাকায় বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন তারা। সুবিধার জন্য কইছে না, আপাতত যে দুর্মজুই হয়েছে নাই বাঁধের খাসা রয়েছে, এটা মেঘ দিলেও হয়তো এটা ফাটল ধরে আবার যাইব কি। পানি উন্নয়ন বোর্ড বলছে, এরই মধ্যে বাঁধের অবকাঠামোগত কাজ শেষ হয়েছে। পুরো কাজ শেষ হতে আরও কিছু সময় লাগবে। উপজেলা কমিটির আবেদনের প্রেক্ষিতে আমাদের সমস্ত কাজগুলি সার্বিকভাবে সম্পন্নকরণের জন্য অতিরিক্ত ১৫ দিন সময় বর্ধিকরণের আবেদন পানি সম্পদ মন্ত্রণালয় বরাবর প্রেরণ করব। হাওর বাঁচাও আন্দোলনের নেতাদের দাবি, এখন পর্যন্ত মাত্র ৪০% কাজ শেষ হয়েছে। অনিয়ম আর দুর্নীতির জন্যই সময় বাড়ানোর চেষ্টা। গতবার যে বাদে ২০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে, সেই বাদেই সংস্কারের জন্য এখানে দিয়েছে ৩০ লক্ষ ২৫ লক্ষ টাকা বরাদ্দ। তাহলে আমরা কি বুঝি, এভাবেই কোটি কোটি টাকা আত্মসাৎ করার জন্য তারা বিভিন্ন পলিসি নিয়েছে। গত বছরের ১৫ ডিসেম্বর হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, এই যে নির্ধারিত সময় পার হওয়ার পরও বাঁধ নির্মাণে যে ধীর গতি এবং এটি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য আমরা শুনছি, সেক্ষেত্রে সংশ্লিষ্টরা কি বলছেন? দেখুন, আমি গতকালকে রাত্রে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সবিবুর রহমানের সাথে আমি কথা বলেছি। তিনি আসলে এই যে বাঁধ নির্মাণে এবং বাঁধ মেরামতে যে বিলম্ব হচ্ছে এই বিষয়ে তিনি আমাকে বলেছেন যে যেহেতু এবছর যে একটু দেরিতেই কাজ শুরু হয়েছে, তার ফলে কিন্তু যেহেতু সুনামগঞ্জে আপনি জানেন গত বছর কিন্তু ৩ দফা বন্যা হয়ে গেছে, যার ফলে পানি নামতে দেরি হওয়ায় সুনামগঞ্জে বাঁধের কাজও কিন্তু একটু বিলম্বে শুরু হয়েছিল। যার ফলে গতকালকে তিনি আমাকে জানিয়েছেন যে ১৫ মার্চ পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে ফসল রক্ষা বাঁধের। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে যে এখন পর্যন্ত ৬০% কাজ শেষ হয়ে গেছে, কিন্তু হাওর বাঁচাও আন্দোলনের যে নেতারা তারা বলছেন আসলে এখনো পর্যন্ত ৩০ থেকে ৪০% কাজ শেষ হয়ে গেছে। আর আরেকটা বিষয় তিনি আমাকে জানিয়েছেন যে সুনামগঞ্জে এবছর বাঁধ করতে
যে আসলে মাটির যে স্বল্পতা সেটা তীব্র আকারে দেখা দিয়েছে। কারণ বাঁধের মূল স্ট্রাকচার তৈরি করতে মাটির প্রয়োজন, মাটি ছাড়া আসলে বাঁধ টেকসই হয় না, কারণ আমরা দেখে আসছি। তো মাটির স্বল্পতার কারণে আসলে বাঁধের যে বিলম্ব হচ্ছে, আসলে মাটি অনেক দূর দূরান্ত থেকে আনতে হয়, তিনি আমাকে এমনটা একটা যুক্তি দেখিয়েছেন। আর আসলে সুনামগঞ্জের এই যে বুড়ো ফসল, আপনি জানেন সুনামগঞ্জের বুড়ো ফসল কিন্তু দেশের খাদ্য চাহিদা একটা ভূমিকা পালন করে। আপনাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে এখন কিন্তু সুনামগঞ্জের প্রত্যেকটা হাওরে সবুজ একেবারে বুড়ো ফসল। তো এবার কিন্তু কৃষকরা বলছেন যে খুব বাম্পার একটা ফলন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদি ফসল রক্ষা বাঁধের জন্য এবছর যদি আসলে ফসলের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আসলে কৃষকরা একেবারেই মাথায় হাত পড়ে যাবে। কারণ এই বাঁধ যদি সময় মতো না হয় এবং আগাম বন্যা চলে আসে তাহলে কিন্তু সুনামগঞ্জের বুড়ো ফসল রক্ষা করা খুবই কঠিন হয়ে যাবে। তো সার্বিকভাবে বলা যায় যত দ্রুত বাঁধের কাজ শেষ করবে কৃষকের জন্য ততই একটা মঙ্গল। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধ তৈরি সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জাকির হোসেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক বন্দীকে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা চেষ্টার অভিযোগে জেল সুপার সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে এই মামলা দায়ের করা হয়। সে সময় মামলা আমলে নেয় আদালত। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে এই মামলা তদন্তের নির্দেশ দেয় আদালত। বাদীপক্ষের আইনজীবী জানান, প্রতারণা মামলায় গেল 15ই ডিসেম্বর কারাগারে যান রাজীব দেবনাথ। সে সময় জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের জন্য বিষাক্ত ইনজেকশন এবং বৈদ্যুতিক শক দেওয়া হয় তাকে। আজকে আমরা একটি অতিরিক্ত পিটিশন দিয়েছি। সেই পিটিশনটি হচ্ছে অত্র নির্যাতন এবং হেফাজতে মৃত্যু আইন নিবারণ আইন 2013 এর 11 ধারা মোতাবেক যে নিরাপত্তা বিধান। অনিয়মের তদন্ত প্রতিবেদনকে ষড়যন্ত্র বলছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, শিক্ষামন্ত্রী দীপু মনি উদ্দেশ্য প্রণোদিতভাবে ইউজিসিকে দিয়ে প্রতিবেদন করিয়েছেন। তবে ইউজিসির চেয়ারম্যান তা নাকচ করে জানিয়েছেন কেবল সত্যটাই তুলে ধরেছেন তারা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ উপাচার্য হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ক্যাম্পাসে উপস্থিত না থাকা সহ নানা বিষয়ে বিতর্কিত। এসবের প্রতিবাদে আন্দোলনও করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সবশেষ বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের কাজে তার অনিয়মের প্রমাণ তুলে ধরেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে উপাচার্য কলিমুল্লাহ শিক্ষামন্ত্রী ও ইউজিসিকে দায়ী করেন। তার দাবি, এলাকার রাজনীতির অংশ হিসেবে ইউজিসিকে দিয়ে এই তদন্ত প্রতিবেদন করিয়েছেন শিক্ষামন্ত্রী। হাতে গোনা 20-25 জন লোক তারা এই মাননীয় মন্ত্রীর আশকারায় আশ্রয়ে প্রশ্রয়ে এই নয়েজটা কিন্তু তৈরি করেছে, এবং যেটা কোনো প্রয়োজন ছিল না। এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, এবং এই ধরনের অপরাজনীতি করার জায়গা শিক্ষা ক্ষেত্র, শিক্ষাঙ্গন, উচ্চশিক্ষার প্রাঙ্গণ নয়। আগের উপাচার্য নুরুন নবীকে বাঁচানোর জন্য ইউজিসির তদন্ত দল তাকে দায়ী করে প্রতিবেদন দিয়েছে বলেও দাবি কলিমুল্লাহর। সাসপেন্ডেড প্রকৌশলী জাহাঙ্গীর আলম অসংখ্যবার ইউজিসিতে তাদের সঙ্গে গিয়ে দেখা করেছেন। তারই নির্দেশনায় এরকম একটি রিপোর্ট বা তার পরামর্শে প্রভাবিত হয়ে এরকম একটি রিপোর্ট তারা হাজির করবার চেষ্টা করেছেন, যেটা আমরা প্রত্যাখ্যান করি। এটি অবাঞ্ছিত এবং এর অবশ্যই দায়িত্ব তাদেরকে নিতে হবে। কলিমুল্লাহর দাবি ভিত্তিহীন জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, তথ্য প্রমাণের ভিত্তিতেই প্রতিবেদন দেয়া হয়েছে। টিম যারা করছে ইনভেস্টিগেশন, যে আমরা এখানে কোনো ফিয়ার না, কোনো ফেভার না, যেটা রাইট ইনভেস্টিগেশন যা আসবে সেই ইনফরমেশনটাই মানে আমরা পেশ করব। শিক্ষামন্ত্রীকে জড়িয়ে উপাচার্যের বক্তব্যকে রুচি বিবর্জিত বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে উপাচার্য কলিমুল্লাহর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগের বিষয়েও তদন্ত করছে ইউজিসি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের এই পর্যায়ে জেনে নেব এই সপ্তাহের বাজার দর। সরকারি বেসরকারি পর্যায়ে আমদানি বাড়লেও বাজারে কমেনি চালের দাম। অপরিবর্তিত আছে সবজি ও মাছের দাম।
ভোজ্য তেলের দামও এখনও আগের মতোই চড়া। এই বিষয়ে আরও জানাতে কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, দেখা যাচ্ছে যে গত কয়েক সপ্তাহ ধরেই চালের দাম টেনে ধরা যাচ্ছে না। এছাড়া সরকার নির্ধারিত দাম ঠিক করে দিলেও তেলের বাজারও দাম টেনে ধরা যাচ্ছে না, এবং গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের বাজার দরের আপনি তারতম্য কেমন দেখছেন এবং মিল মালিকরা কি বলছেন এই বিষয়ে? বাজার দর প্রতি সপ্তাহেই শুক্রবার, বিশেষ করে শুক্র শনিবার যারা বিভিন্ন চাকরি করেন তারা একসাথে পুরো মাসের বাজার করেন অথবা অন্তত 15 দিনের বাজার করার জন্য বাজারে হাজির হন, এবং তাদের কাছে আমরা প্রায়ই গত কয়েক মাস ধরে নিয়মিতভাবে অভিযোগ পাচ্ছি যে কখনো বা পেঁয়াজের দাম বেশি, কখনো আলুর দাম বেশি, কখনো তেলের দাম বেশি। যেমন আজকে আমরা যখন বাজারে এসেছি, চালের যে বাড়তি দামটা গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল, আমরা আজকে এসে বাজারে একই রকম দেখতে পেয়েছি। চালের দাম কমার কোনো লক্ষণ নেই, এবং একই সাথে আজকে অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে তার মধ্যে গত সপ্তাহেও মুরগির দামটা বাড়তি ছিল, ঠিক একইভাবে আজকে গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি ব্রয়লার মুরগিতে 10 টাকা বেশিতে বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম রাখা হচ্ছে 160 টাকা, যা গত সপ্তাহে 145 থেকে 150 টাকার মধ্যে ছিল। সুতরাং যারা বাজার করতে আসছেন তারা বলছেন এই ধরনের প্রতি সপ্তাহেই কোনো না কোনো পণ্যের বাড়তি দাম তাদেরকে নানাভাবে ভোগাচ্ছে। আবার একই সাথে ভোজ্য তেলের দাম, এছাড়াও অন্যান্য যে একেবারে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই বিষয়গুলোর কারণে তারা তাদের যে মাসিক বাজারের আয় ব্যয়ের হিসাব সেটি মেলাতে খুব হিমশিম খাচ্ছেন। এছাড়া অন্যান্য যে শাক সবজির ব্যাপারটা রয়েছে, অর্থাৎ শীতের মৌসুম শেষ হয়ে আসলেও সবজির দামে এখন পর্যন্ত কিছুটা স্বস্তি রয়েছে, অর্থাৎ প্রতি কেজি সবজি 20 থেকে 40 টাকার মধ্যেই এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা কিনতে পারছেন। এই সপ্তাহের বাজার দর নিয়ে কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম। বগুড়ায় উৎপাদিত বিভিন্ন পণ্য রপ্তানি করে কয়েকটি প্রতিষ্ঠান বছরে গড়ে আয় করছে $5 কোটি বেশি। ব্যবসায়ী নেতারা বলছেন, সরকারি সহযোগিতা পেলে নতুন বাজার সৃষ্টির পাশাপাশি রপ্তানি আয় বাড়বে আরও। বগুড়া থেকে পাটজাত দ্রব্য, ভোজ্য তেল, কৃষি পণ্য ও কৃষি যন্ত্রাংশ সহ 7 ধরনের পণ্য রপ্তানি করে বিভিন্ন প্রতিষ্ঠান। ভারত, নেপাল ও মালয়েশিয়ার পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র আর রাশিয়ায় যাচ্ছে এসব পণ্য। সবচেয়ে বেশি রপ্তানি হয় ভারতে। অল্প পুঁজি দিয়ে আমরা শুরু করেছি, বিধায় এই অল্প পুঁজিতে শুরু করায় আমাদের একটা সমস্যা হলো যে আমরা সিডের কোয়ালিটি মেনটেন করতে পারছি না। আর আমাদের ব্যাংক ইন্টারেস্টটা যদি এরকম সিঙ্গেল ডিজিটে রাখা যায়, হ্যাঁ, পাশাপাশি যদি উন্নত মেশিনের সহযোগিতা আমরা পাই, তাহলে ভবিষ্যতে আমরা এই শিল্পকে ধরে রেখে আগামীতে আরও বাড়াইতে পারি। তবে বগুড়ার সুস্বাদু দই ও আঠালো আলু সহ অন্যান্য পণ্য রপ্তানিতে সরকারি সহযোগিতা পেলে সৃষ্টি হবে নতুন বাজার আর বাড়বে রপ্তানি আয়, বলছেন ব্যবসায়ী নেতারা। বগুড়াতে একটা বিমানবন্দর আসলে খুব বেশি প্রয়োজন। এখানে বহু ইনভেস্টমেন্ট এখানে আসতে চাই, কিন্তু তারা এই যোগাযোগের এই ক্ষেত্রটার কারণেই কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আমরা এখানে নিতে পারতেছি না। আমাদের বিশ্বাস, যদি বিমানবন্দর এবং ইকোনমিক জোন এই দুটো যদি পাশাপাশি তৈরি হয়, বগুড়ার রূপ চেহারা খুব অল্প সময়ের মধ্যে চেঞ্জ হবে বলে আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ বিশ্বাস করি। বগুড়া থেকে নতুন নতুন পণ্য রপ্তানি আর বাজার সৃষ্টিতে সহযোগিতার কথা জানিয়েছে প্রশাসন। আমি এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরাসরি যোগাযোগ করে তাদের সাথে আমরা একটা উপানুষ্ঠানিক পত্রের মাধ্যমেও তাদেরকে জানাতে পারি, যাতে তারা সংশ্লিষ্ট দূতাবাসে এই বিষয়গুলো তাদেরকে সহযোগিতা করে এই সকল প্রোডাক্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে। করোনা মহামারীর মধ্যেও গেল বছর বগুড়ার 14টি প্রতিষ্ঠান $5.26 কোটি পণ্য রপ্তানি করে বিভিন্ন দেশে। আর চলতি বছরের জানুয়ারিতেই রপ্তানি হয় $44,45,000 পণ্য। তবে সবচেয়ে বেশি $7,23,30,000 পণ্য রপ্তানি হয় 2019 সালে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে মুজিবনগর থেকে কলকাতা পর্যন্ত স্বাধীনতা সড়কের উদ্বোধন 26 মার্চ। এতে অংশ নেবেন দুই দেশের প্রধানমন্ত্রী। দুদেশের বন্ধুত্বের প্রতীক সড়কটির নির্মাণ কাজ শেষ পর্যায়ে। 1971 সালে ভারত থেকে এই পথ দিয়ে মুজিবনগর আম্রকাননে এসে শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার। স্বাধীনতার 50 বছর পর সেই সড়কটিকে মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে স্বাধীনতার সড়ক নামে স্বীকৃতি দেয়া হয়। এই সড়ক দিয়ে মুজিবনগর থেকে কলকাতা যাওয়া যাবে। দীর্ঘ সময় পরে হলেও স্বাধীনতার সড়ক নির্মাণে খুশি স্থানীয়রা।
আজকে 50 বছর হয়ে গেল, যে 50 বছর পর এই স্বাধীনতা সড়ক উদ্বোধন হবে। এই সরকার এসে এখানে একটা রোডের নাম দিয়েছে স্বাধীনতা সড়ক। এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করলাম ওই সময়, তাই এখানে নাম দিয়েছে স্বাধীনতা সড়ক। এই সড়কটা হওয়ার পরে দুই দেশের সাথে সেতু বন্ধন অটুট হবে। আর একটা জিনিস, যদি এখানে কোনো চেকপোস্ট হয় তাহলে এই সড়ক কিন্তু তার একটা কার্যকরী ভূমিকা রাখবে। স্বাধীনতা সড়কের বাংলাদেশ অংশের সড়ক নির্মাণ অল্প সময়ের মধ্যেই শেষ হবে। তবে 500 মিটার সড়কের 115 মিটার অংশ সীমান্তবর্তী হওয়ায় বিএসএফ এর পক্ষ থেকে সড়ক নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি সমাধানে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিখিতভাবে জানিয়েছে এলজিডি। আমাদের অলরেডি 3টে লেয়ারের কাজ প্রায় সমাপ্তির দিকে। আমরা আশা করছি আগামী 10 মার্চের আগেই স্বাধীনতা সড়কের সমাপ্তির কাজ শেষ হবে। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের প্রতীক স্বাধীনতা সড়কটি 26 মার্চ উদ্বোধন হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আগামী 26 মার্চ আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে এই স্বাধীনতা সড়কটি, এই দুই দেশের মাঝে যে স্বাধীনতা সড়ক বিদ্যমান আমাদের বন্ধুত্বের প্রতীক, সেই সড়কটি উন্মোচিত হবে। 1 কোটি 5 লাখ টাকা ব্যয়ে 500 মিটার সড়কটির নির্মাণ কাজ শুরু হয় 10 ফেব্রুয়ারি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রতারণা বন্ধে বিয়ে ও তালাকের নিবন্ধন ডিজিটাল করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। এইড ফর ম্যান ও 3 ব্যক্তির পক্ষে রিটে দায়ের করা হয়েছে। রিটে আইন সচিব, তথ্য প্রযুক্তি সচিব এবং ধর্ম সচিবকে বিবাদী করা হয়েছে। এ বিষয়ে পদক্ষেপ চেয়ে 22 ফেব্রুয়ারি সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে এর জবাব না পাওয়ায় করা হয়েছে এই রিট। এতে বলা হয়েছে, বিবাহ ও তালাক রেজিস্ট্রেশনের আইনগত বিধান থাকলেও তা ডিজিটালাইজ না হওয়ায় প্রতারণার শিকার হচ্ছেন অনেকে। এতে বিয়ে গোপন রেখে ডিভোর্স না দিয়ে অনেকেই বিয়ের ঘটনা ঘটছে। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে, নিউজিল্যান্ডের উপকূলে একদিনে 3 দফা শক্তিশালী ভূমিকম্প, জলোচ্ছ্বাসের শঙ্কা। ব্রাজিলে 1700 জন সহ বিশ্বে করোনায় আরো 9700 মানুষের মৃত্যু। একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে 4.5 লাখ। মাত্র 8 ঘন্টার মধ্যে 3 দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডের উপকূলে। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল 8.1। শুক্রবার ভোরে 7 মাত্রার বেশি 3টি ভূমিকম্প আঘাত হানে। প্রত্যেকটি ভূমিকম্পের মাত্রা ছিল 7.2, 7.4 ও 8.1। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প নর্থ আইল্যান্ড এলাকায় হয়েছে। এরপরই সেখানকার উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়াও জরুরি অবস্থা জারি হয়েছে দেশটির অকল্যান্ড শহরে। রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে নিচু অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করলেও পরে তা তুলে নেয় কর্তৃপক্ষ। নিউজিল্যান্ডের উপকূলে 3 দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, তবে দুশ্চিন্তার কারণ নেই টাইগার ক্রিকেটারদের নিয়ে। ক্রাইস্টচার্চে নিরাপদেই আছেন তামিম মুশফিকরা। শুক্রবার স্থানীয় সময় রাত 2:27 প্রথম ভূমিকম্প অনুভূত হয় নর্থ আইল্যান্ডে। এর মাত্র 8 ঘন্টার মধ্যে 3 বার ভূমিকম্প হয় সেখানে, যার সর্বোচ্চ মাত্রা ছিল 8.1। কম্পনের কেন্দ্র জিসবোর্ন থেকে 900 কিলোমিটার দূরে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট দলের টিম লিডার জালাল ইউনুস এক বিবৃতিতে জানিয়েছেন, সাউথ আইল্যান্ডের ক্রাইস্টচার্চে শঙ্কামুক্ত রিয়াদ, মুশফিক, মিরাজরা। টাইগারদের নিয়মিত অনুশীলনে কোনো ব্যাঘাত ঘটবে না। বিশ্বে একদিনে করোনায় 9700-র বেশি প্রাণহানি হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 4.5 লাখ। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু 25,80,000 ছাড়ালো। আক্রান্ত 11,62 লাখের বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে 1800 মৃত্যু ও 64,000 রোগী শনাক্ত হয়েছে। ক্যালিফোর্নিয়া রাজ্যে 2টি মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ব্রাজিলে একদিনে 1700 মৃত্যু ও নতুন 74,000 রোগী মিলেছে। ফের সংক্রমণ বাড়ায় রিও ডি জেনেরিওতে শুক্রবার থেকে কারফিউ জারি হয়েছে। হাঙ্গেরি পৌঁছেছে রাশিয়ায় তৈরি ভ্যাকসিন স্পুটনিক 5-এর প্রথম চালান। মেক্সিকোতে একদিনে 857 জন, রাশিয়ায় 475 জন ও ইতালিতে 339 জনের মৃত্যু হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে অংশ না নিয়ে মমতা ব্যানার্জির তৃণমূল পার্টিকে সমর্থনের ঘোষণা দিয়েছে শিবসেনা। বৃহস্পতিবার এক টুইটে একথা জানিয়েছেন দলের মুখপাত্র সঞ্জয় রাউত। তিনি বলেন,
দলের প্রধান উদ্ধব ঠাকুরের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময় মমতা ব্যানার্জিকে বাংলার বাঘিনী আখ্যা দেন তিনি। গত জানুয়ারিতে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানায় শিবসেনা। রাজ্যের অন্তত 100 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণাও দেয় তারা। এর আগে বিজেপি ঠেকাতে মমতার সঙ্গে জোট বাঁধেন রাষ্ট্রীয় জনতা দল ও সমাজবাদী পার্টি এনসিপি। তবে উগ্র হিন্দুত্ববাদী শিবসেনার মতে দলকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রবেশাধিকার দেয়া নিয়ে নানা সমালোচনা হচ্ছে রাজনৈতিক মহলে। শুক্রবার নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল। 27 মার্চ 8 দফার শুরু হবে নির্বাচন। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর সবচেয়ে রক্তক্ষয়ী দিন পার হয়েছে বুধবার। এরপরও বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে গণতন্ত্রকামীরা। আজও রাস্তায় নেমেছে হাজারো বিক্ষোভকারী। আবারও তাদের দমনে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এ পর্যন্ত 59 জন নিহত হয়েছে মিয়ানমারের বিক্ষোভে। সামরিক অভ্যুত্থান এবং বিক্ষোভ দমনে মিয়ানমার সরকারের নেওয়া সহিংস পদক্ষেপে বিশ্বজুড়ে সমালোচনা হলেও তা উপেক্ষা করেছে মিয়ানমার সেনাবাহিনী। এরই মধ্যে সামরিক অভ্যুত্থানের 1 মাস পর বুধবার সবচেয়ে রক্তক্ষয়ী দিনের সাক্ষী হয়েছে মিয়ানমার। বিভিন্ন শহরে গণতন্ত্রকামীদের বিক্ষোভের সময় পুলিশের গুলিতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে এই দিন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের এক সংবাদকর্মী সহ ইয়াঙ্গুন ও বিভিন্ন শহর থেকে 3 শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দেশটির বিভিন্ন স্থান থেকে ভয়াবহ ভিডিও পাওয়ার কথা জানিয়েছেন মিয়ানমারে জাতিসংঘের দূত। অস্ত্র বিশেষজ্ঞদের মতে 9 মিলিমিটার সাবমেশিন গান ধরনের অস্ত্র ব্যবহার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার মানে বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। বুধবারের মৃত্যুর ঘটনার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বিভিন্ন শহরে আবারও আন্দোলনে নেমেছে তারা। এ সময় তাদের উপর আবার চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভকারীদের লক্ষ্য করে ব্যবহার করা হয়েছে টিয়ারশেল ও রাবার বুলেট। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের লিনউড ইসলামিক সেন্টার ও আল নূর মসজিদে আবারও হামলার হুমকি। অনলাইনে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এই ঘটনায় এর মধ্যে আটক করা হয়েছে 27 বছর বয়সী সন্দেহভাজন এক তরুণকে। তবে তার নাম প্রকাশ করা হয়নি। পুলিশ বলছে 2019 সালের 15 মার্চ ব্রেন্টন ট্যারেন্ট নামের এক তরুণ এই মসজিদ দুটিতে হামলা চালিয়ে প্রায় অর্ধশত মানুষকে হত্যা করে। ওই হামলার দ্বিতীয় বর্ষপূর্তির দিন আবারও হামলার হুমকি দেওয়া হলো। আটক তরুণের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ গঠন করা হয়েছে। শুক্রবার তাকে ক্রাইস্টচার্চ ডিস্ট্রিক্ট কোর্টে তোলা হবে। ভারতের ছত্তিশগড়ে বসছে তারার মেলা। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের জন্য অপেক্ষা। আজ মুখোমুখি ভারত বাংলাদেশ লেজেন্ডস। সচিন সেওয়াগদের সাথে রফিক, বাশা, সুজনদের লড়াই। কিংবদন্তির বিপক্ষে খেলার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে সাবেক টাইগার তারকাদের। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। শেষ কবে সচিন, সেহবাগ, যুবরাজ, কাইফ একসঙ্গে খেলেছেন। পুরনো স্মৃতি নতুন করে ফিরে আসছে ভারতীয় মহারথীরা আবারও একই মঞ্চে। তাদের কতটুকু পরীক্ষা নিতে পারবে রফিক পাইলটদের বাংলাদেশ লেজেন্ডস। নিউজিল্যান্ডের তামিম মুশফিকরা কিউই বধের ছক কষছে, আর রায়পুরে তাদেরই পূর্বসূরীরা মাঠে নামছে নতুন আঙ্গিকে। রফিক রাজ্জাকরা আবারও 22 গজে হাত ঘুরাবেন। বাশার, বেলিম, সুজনদেরও নতুন গ্রুপে পুরনো চেহারা দেখা যাবে। সুযোগ স্মৃতি রোমন্থনের। লারা বা টেন্ডুলকার এরা কিন্তু মানে প্রত্যেকটা দেশে এদের পছন্দ। সত্যি কথা কি, এদের সাথে খেলেছি বা এখন আবার নতুন করে খেলবো, এই যে আগ্রহটা, সত্যি কথা কি হতে পারে বয়স হয়েছে কিন্তু মনের দিকটা কিন্তু মনের দিকটা কিন্তু ঠিকই আমাদের জোর আছে। তো দেখা যাচ্ছে কালকে ওদের সাথে খেলবো, ওদের সাথে আবার মিট হবো। তো সত্যি এইটা একটা অবাস্তবের মতো। মাশাআল্লাহ খুব ভালো প্র্যাকটিস আছে এবং বিশেষ করে আমি বলবো যে মাঠটা খুবই সুন্দর, চমৎকার প্র্যাকটিস। অনেক সবাই মোটামুটি প্রিপেয়ার্ড এবং প্রিপারেশনটা খুবই ভালো সবার জন্য। কেমন হবে টাইগার লিজেন্ডের একাদশ? ওপেনিং স্লটেই আছে 5 ব্যাটসম্যান। নাফিস ইকবাল, জাভেদ ওমর, হান্নান সরকারের সঙ্গে আছেন মেহরাব হোসেন ওপি। করোনা আক্রান্ত আফতাবের রিপ্লেসমেন্টও আরেক ওপেনার নাজিম উদ্দিন। উইকেট রক্ষকের দায়িত্বে খালেদ মাসুদ পাইলট।
পেস বিভাগে মোহাম্মদ শরীফের সঙ্গী আলমগীর কবির, অলরাউন্ডার সুজন ও রফিক। আর ভারতের বড় আকর্ষণ সচিন সেবাগ। ইতিহাস সেরা জুটিকে আবারও একসঙ্গে দেখা যাবে ওপেন করতে। মিডল অর্ডারে ক্লাসিক যুবরাজ কাইফ, জহির ইরফান মুনাফকে নিয়ে তৈরি পেস ব্যাটারি। জয় পরাজয়ের ঊর্ধ্বে তারকাদের উজ্জ্বলতায় এই আয়োজনের মর্যাদা বাড়াবে, সাথে রোড সেফটি ইস্যু তো আছেই। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন দল, আবারও নতুন চ্যালেঞ্জ। উইন্ডিজে যুব বিশ্বকাপে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। কাজটা সহজ না হলেও তরুণ দলটা নিয়ে বহুদূর যাওয়া সম্ভব মানছেন হেড কোচ নাভিদ নেওয়াজ। করোনায় প্রস্তুতির যথেষ্ট সুযোগ না হলেও বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াবে বিশ্বাস নাভিদের। সেপ্টেম্বর থেকে উইন্ডিজ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে যুব দল। 6 মাস পর একটা দল হয়ে উঠতে পেরেছে ওরা। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে অভ্যস্ত গোটা দল, কিন্তু আসল লড়াইয়ের জন্য দরকার প্রতিযোগিতার আবহ। সেটাই এখন হাতের নাগালে। Bangladesh, I think hats off to BCB and the game development unit. যুব বিশ্বকাপে 16টা দল একই সমস্যার মধ্য দিয়ে গেছে। কেউ ঘাটতি পুষিয়ে নিয়েছে, অনেকে এখনো শুরুই করতে পারেনি। আমি বিসিবি ও গেম ডেভেলপমেন্টকে ধন্যবাদ জানাই। তারা সেপ্টেম্বর থেকে প্রোগ্রাম শুরু করেছে। বাছাই প্রক্রিয়া শেষে স্কোয়াড ঠিক হয়ে গেছে। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের, কিন্তু প্রস্তুতির ঘাটতি থেকে যাচ্ছে না তো। হেড কোচ শিষ্যদের নিয়ে আত্মবিশ্বাসী। এখনো দলের শক্তিমত্তা সম্পর্কে সুস্পষ্ট ধারণা না হলেও বিশ্বকাপের আগে সেটা পরিষ্কার হয়ে যাবে কোচের কাছে। অবশ্যই প্রস্তুতির ঘাটতি থাকবে, ফলে শিরোপা ধরে রাখা কঠিন হবে। যেহেতু বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা আছে আমাদের, চাপ জয়ের কৌশলও আমাদের জানা। আমরা চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে অংশ নেব, কিছুটা চাপ তো থাকবে। তরুণ দলটার মাঝেও প্রতিভার কমতি নেই। দলে ব্যক্তি নির্ভরতা কমিয়ে দল হিসেবে গড়ে তোলার লক্ষ্য ম্যানেজমেন্টের, যেমনটা ছিল পূর্বসূরি আকবর ইমনদের মাঝে। শিগগিরই 22 জনের দলকে 16 জনে নামিয়ে আনবে নির্বাচকেরা। 3টা ম্যাচ খেললাম এসপির সাথে, তো এখন তাও পুরোপুরি বেস্ট ইলেভেন হিসেবে খেলিনি, 13 জন 14 জন করে খেলেছি। তো আমরা এই আফগানিস্তানের সাথে যে সিরিজটা খেলবো তখন আমরা একটা ফর্ম করবো টিম 11 হিসেবে। দেন আমরা বুঝতে পারবো যে আসলে আমরা টিম হিসেবে কতটা ইউনাইটেড। প্রথম বিদেশ সফরে যাচ্ছে ইয়াং টাইগার্স। চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ। বছর জুড়ে আছে ইংল্যান্ড সহ বেশ কয়েকটি বিদেশ সফর। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আহমেদাবাদে সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম দিন শেষে ভারতের চেয়ে 181 রানে এগিয়ে ইংল্যান্ড। প্রথম ইনিংসে 205 রানে অল আউট ইংলিশরা। ভারতের বোর্ডে 1 উইকেটে 24 রান। দিনের শুরুতেই জোড়া ধাক্কা অক্ষর প্যাটেলের। 2 ওপেনার জ্যাক ক্রলি ও ডম সিবলি ফেরেন 1 অঙ্কে। জো রুটের পর বেয়ারস্টো ইনিংস লম্বা করতে ব্যর্থ। এই দুজনকে আউট করেন মোহাম্মদ সিরাজ। মিডল অর্ডারে বেন স্টোকস ও ড্যান লরেন্সের কল্যাণে সংগ্রহ 200 পেরিয়েছে। সর্বোচ্চ 55 রান স্টোকসের, লরেন্স করেন 46 রান। স্পিন জুটি অক্ষর অশ্বিন মিলে তুলেছেন 7 উইকেট। জবাবে প্রথম ওভারে শুভমান গিল আউট 0 রানে। বাকি সময় পার করেছেন রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও ঘরের মাঠে হেরেছে লিভারপুল। অ্যানফিল্ডে 1-0 গোলে অলরেডদের হারায় চেলসি। ম্যাচ জুড়ে নিষ্প্রভ ছিল লিভারপুল, লক্ষ্য বরাবর মাত্র একটি শট। অন্যদিকে ছন্দ ধরে রেখেছে চেলসি। 42 মিনিটে ম্যাসন মাউন্টের গোলেই কাঙ্ক্ষিত জয় পায় ব্লুজ। হারের ব্যবধান আরও বড় হতে পারত লিভারপুলের, হয়নি গোলকিপার অ্যালিসনের নৈপুণ্যে। ঘরের মাঠে এই নিয়ে টানা 5 ম্যাচ হারল লিভারপুল। ক্লাবটির ইতিহাসে এমনটি এর আগে কখনো হয়নি। এদিকে ফুলহ্যামকে 1-0 গোলে হারিয়েছে। আর এ ছিল এখনকার সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।